আগে কিনছি হলো আপনার 190 টাকা এর চেয়ার, এখন 210 টাকা হয়ে গেছে। ভাড়া বাড়লেও মানটা সেরকম আর বাড়তেছে না, আগের মতো যেরকম গ্যাদারিং পরিবেশ। উপচে পড়া ভিড় থাকে, একজনের উপর আরেকজন থাকে। ভাড়া বাড়ানোর আগে সেবার মানটা বাড়াক। রেয়াতের সুবিধাটা যেটা সমানে জনসাধারণ পেতেন সেটা প্রত্যাহার করা নেওয়া হয়েছে। লোকাল মেল কমিউটার ট্রেনে আগের ভাড়াই থাকবে। উজ্জ্বল, টিকিটের ধরন ও দূরত্ব অনুযায়ী রেয়াত সুবিধা হচ্ছে গিয়ে এখন ভাড়া কিন্তু দূরত্ব অনুযায়ী বেড়ে গিয়েছে। 20 টাকা থেকে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। পাশাপাশি যাত্রী সেবার মান কি বেড়েছে? তাহলে টিকিটের দাম বাড়ানোর যৌক্তিকতা কি? এমন প্রশ্নের জবাব চান যাত্রীরা। এখন দুপুরে এ নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি নানজেরা খান মেয়ে। রাষ্ট্রপক্ষের একটা ব্যাপক গাফিলতি হচ্ছে এই মামলাটা রয়েছে। তাদের গাফিলতির কারণেই কিন্তু আজ পর্যন্ত মামলাটার কোনো অগ্রগতি হয়নি। সরকারের দায়িত্ব আছে, মালিকদের দায়িত্ব আছে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত সোহেল রানা সহ মালিক পক্ষের সকলকে একটা বিচারের আওতায় আনা। যাদের কারণে এই প্রাণ চলে গেল তাদেরকে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। রানা প্লাজা দিবসে আমার এটাই প্রত্যাশা। 594 জনকে না করে আরো কিছু কমায় যদি সাক্ষী নিত ভাইটার সাক্ষী, তাহলে মামলাটা হয়তো আরো দ্রুত নিষ্পত্তি করা যেত। উজ্জ্বল, রানা প্লাজার সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনার। আজ সেই দুর্ঘটনার 11 বছর হয়েছে এবং দুর্ঘটনার পরপরই কিন্তু বাংলাদেশের পোশাক কারখানাগুলোর সংস্কার ও পোশাক নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বিদেশি যেই ক্রেতা জোট ও সরকার তারা কিন্তু এক হয়েছিলেন। এবং যদিও নিরাপত্তা নিয়ে এখনও অভিযোগ দূর হয়নি, আর হিসাব বলছে রানা প্লাজার 54% শ্রমিক কর্মহীন, আর ক্ষতিপূরণ নিয়েও রয়েছে আক্ষেপ। রপ্তানির ক্ষেত্রে, নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে এমবেসিগুলি যথাযথ আমরা সহযোগিতা সেখান থেকে পাইনি। আমাদের কমার্শিয়াল উইং কম আছে, বাট আমাদের দূতাবাস আছে। আমরা চেষ্টা করতেছি এটা বাড়ানোর, এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনে দিয়ে দিব। বেশিরভাগ মিশনে কিন্তু কমার্শিয়াল উইং আলাদা করে নাই। কোনো একটা ট্রেড ডেলিগেশন যাচ্ছে বা কোনো একটা ইনফরমেশন খোঁজা হচ্ছে, তখন কিন্তু আমরা রেগুলার তাদের সাথে থাকি। উজ্জ্বল, পোশাক সহ সব রকম পণ্যেরই রপ্তানি বাজার আরো বড় করতে চায় বাংলাদেশ, কিন্তু বিদেশে থাকা বেশিরভাগ যে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু কমার্শিয়াল উইং নেই। এবং ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন দেশের বাণিজ্য বিভাগের যে যোগাযোগ সহায়তা না পাওয়ায় বাজার সম্প্রসারণ হচ্ছে না। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই রেলের ভাড়া বাড়ানো প্রসঙ্গ। রেয়াত সুবিধা প্রত্যাহারে দাম বেড়ে গেল ট্রেনের টিকিটের। 4 মের আগাম টিকিট কিনতে তাই আজ থেকে এই কাউন্টার ও অনলাইনে লাগছে বাড়তি ভাড়া। টিকিটের ধরন ও দূরত্ব অনুযায়ী মূল্য বেড়েছে 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। যাত্রীদের অভিযোগ, সেবার মান না বাড়িয়ে টিকিটের দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়? বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। 32 বছর পর রেয়াত সুবিধা উঠিয়ে নিল বাংলাদেশ রেলওয়ে। 100 কিলোমিটারে বেশি ভ্রমণে এতদিন রেলওয়ে 10 থেকে 30% পর্যন্ত ভাড়া ছাড় দিত যাত্রীদের। রেয়াত সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের। শোভন শেয়ারে কিলোমিটার হিসেবে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত, যেখানে বেনাপোল, খুলনা, রংপুর ও পঞ্চগড় যেতে বাড়তি খরচ করতে হবে যথাক্রমে 120, 125, 130 ও 145 টাকা। আর এসি চেয়ার কিংবা স্নিগ্ধায় বেড়েছে আরও কিছু বেশি। 4 মে থেকে পরবর্তী যে কোনো দিন ভ্রমণে এসি চেয়ারে খরচ করতে হবে 50 থেকে 300 টাকা পর্যন্ত। কিছু ট্রেনের কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। বুধবার অনলাইনেও কাউন্টারে 4 মের আগাম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে না পেয়ে কাউন্টারে আসা যাত্রীরা বলছেন, দামের সাথে রেল সেবার মান বাড়ানোর দাবি তাদের। ভাড়া বাড়লেও মানটা সেরকম আর বাড়তেছে না, আগের মতো যেরকম গ্যাদারিং পরিবেশ টয়লেটের মান ভালো না, দরজা সবসময় খোলা থাকে, পরিবেশ ভালো না। টিকিটের মূল্য বাড়ায় দেওয়ার সাথে যদি সেবাটা বাড়ায় দিত তবু কিছুটা আমরা স্বাচ্ছন্দ্য ফিল করতাম, কিন্তু আমরা বাস পেছে টিকিট করার পরে দেখা যায় যে আমরা যেতেই পারি না ঠিক মতো। রেলওয়ে বলছে এটি আলাদা কোনো মূল্য বৃদ্ধি নয়, শুধু করা হয়েছে রেয়াতের সুবিধা প্রত্যাহার। আন্তনগর ট্রেন সার্ভিসে যেটা আমাদের সমাজ জনসাধারণ যে রেয়াতের সুবিধাটা পেতেন সেটা প্রত্যাহার করা হয়েছে। সেক্ষেত্রে সেই জন্য আপনারা তার প্রেক্ষিতে কোনো গন্তব্যে আপনারা দেখেছেন যে শোভন চেয়ারের ক্ষেত্রে হয়তো বা দূর গন্তব্যে, যেমন ঢাকা থেকে চিটাগং প্রায় 100 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। জাস্ট রেয়াতের সুবিধাটা যেটা সমাজ জনসাধারণ পেতেন সেটা প্রত্যাহার করা নেওয়া হয়েছে।
আন্তনগর সব ট্রেন ভ্রমণে খরচ বাড়লেও নতুন চালু হওয়া কক্সবাজার রুটের 2 জোড়া ও লালমনিরহাট-গামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে টিকিট বিক্রি হচ্ছে আগের দামেই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ার ডুলহাজরা এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত, তবে বিকল্প পথে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, লাইনচ্যুত বগি উদ্ধারের সময় কত লাগবে এবং লাইনচ্যুতের কারণটি আসলে কি, কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ম্যাম, সকাল 7টা নাগাদ চট্টগ্রাম থেকে যে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল সেটি সকাল 10টা নাগাদ এই চকরিয়ার ডুলাহাজরা স্টেশনের কাছাকাছি এসে থামে এবং এখানে হঠাৎ করে আসলে বিকট শব্দ হওয়ার পরে এই ট্রেনটি থেমে যেতে দেখেছেন স্থানীয়রা। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তারা। এখানে রেলওয়ের যে কক্সবাজার রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মূলত এই ঘটনাটির আসলে তদন্ত হচ্ছে, কেন এটি হয়েছে। মূলত সকাল 10টার দিকে এই ট্রেনটি যখন ছেড়ে আসে এবং এই জায়গাটিতে আসে তখন কিন্তু হঠাৎ করে ইঞ্জিনের যে সামনের অংশ সেটি কিন্তু মূল যে রেল লাইন সেটি থেকে কিছুটা সরে যায় এবং আমরা দেখছি যে একেবারে ইঞ্জিনের যে সামনের অংশ সেটি কিন্তু মূল লাইনের সাথে একেবারে লেগে গিয়েছে এবং কিছুটা সরে এসেছে এবং এর পেছনে যে আরও 2টি বগি রয়েছে সেগুলো কিন্তু কিছুটা সরে গিয়ে বাঁকানো অবস্থায় রয়েছে এবং স্টেশন মাস্টার যেটি বলছেন যে ইতিমধ্যে এটি উদ্ধারের যে প্রক্রিয়া, রেললাইন থেকে উদ্ধারের যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং একটি রিলিফ ট্রেন কিন্তু ইতিমধ্যে এই স্টেশনের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে এবং সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং উদ্ধার তৎপরতায় অংশ নেবে। তবে এখানকার যে তাদের রেলওয়ের যে স্থানীয় কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উদ্ধার তৎপরতার কাজটি শুরু করেছেন। তবে সকাল 10টার পর যেহেতু এই ঘটনাটি ঘটেছে এবং বেলা 12:30টার দিকে যে ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু কিছুটা দেরিতে ছেড়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সেটি এই যে ডুলাজারা স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে যাত্রী নিয়ে। এখানে স্টেশন মাস্টার যেটি বলছেন আগামীকাল আজকের মধ্যেই কিন্তু এই ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে যে লাইনটিতে সমস্যা হয়েছে সেটিও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। মিম, এই ছিল কক্সবাজারের ডুলাজারা রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ, জানছিলেন লাইনচ্যুত বগিটি উদ্ধারের যেই সময় লাগবে বা লাইনচ্যুত বগি উদ্ধারের যেই কার্যক্রম সেই সম্পর্কে বিস্তারিত। এবারে অন্য প্রসঙ্গ, আগামী বছরেই চালু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের কাজ। 3 ধাপে চলা এই কাজে একটু পিছিয়ে আছে মাঝের কমলাপুর বাজার অংশের ঘিঞ্জি লোকালয় এলাকায়। অপরদিকে মতিঝিলের কাছাকাছি অংশে চলছে উড়ালপথ স্থাপনের প্রস্তুতি। এদিকে কমলাপুরে মেট্রো স্টেশনের নির্মাণের কাজও এগিয়েছে বহুদূর। মেট্রো রেল কর্তৃপক্ষ আশা করছে এই প্রকল্প শেষ হলে মেট্রো কাঙ্ক্ষিত যাত্রী লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। যে কয়টি প্রকল্প আগামী বছরগুলোতে বদলে দেবে কমলাপুরের চেহারা তার অন্যতম প্রথম মেট্রো রেলের এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ। মতিঝিল থেকে শাপলা চত্বর হয়ে কমলাপুর বাজার সড়ক ধরে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 1.16 কিলোমিটারের এই প্রকল্পের এলাকায় এখন শুধুই ভারী ভারী যন্ত্রাংশের উপস্থিতি। শক্তিশালী ক্রেন দিয়ে মতিঝিল অংশের দিকে যেমন চলছে মেট্রো রেলের উড়ালপথ তৈরির প্রস্তুতি, তেমনি কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছে সবশেষ মেট্রো স্টেশনের প্রাথমিক অবকাঠামো। মোট 30টি খুঁটির উপর এখানে নির্মাণ করা হবে কমলাপুর মেট্রো স্টেশন, যার বেশিরভাগেরই নির্মাণ কাজ শেষ। এই স্টেশন নির্মাণ হয়ে গেলে কমলাপুরবাসী ঠিক এর নিচেই পাবে 6 লেনের চওড়া সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সেই প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্মাণ হচ্ছে এই স্টেশন। অ্যাকুইজিশন এবং অন্য সংস্থার মাধ্যমে নিয়ে আমরা এটাকে 6 লেন রোড করব। এখন যেহেতু আমরা এখানে
3 লেন করব, রাস্তার মাঝখানে কলাম রাখতে হয়, সেই কারণে এই কলামগুলো মাঝে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা ন্যারো না, কিন্তু মূল স্টেশনের প্রশস্ততা উভয় পাশে ওভারহ্যাঙ্গিং করে ক্যান্টিলিভার করে ডিজাইন করা আছে। মূল স্টেশনের কনকোর্স লেভেলটা ঠিকই দুই পাশে প্রশস্ত হয়ে যাবে। এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। প্রথমত, এই শাপলা চত্বরের সৌন্দর্য যাতে নষ্ট না হয় কিংবা এই শাপলা চত্বর যাতে ঢেকে না যায় সেটি নিশ্চিত করতে হয়েছে। এবং একই সঙ্গে এই মতিঝিল থেকে কমলাপুর বাজার হয়ে যে সড়কটি গেছে সেটিকেও রক্ষা করতে হয়েছে। এটি করতে গিয়ে এই মেট্রো লাইনকে এইখানে কমপক্ষে 2 বার বাঁক নিতে হয়েছে, যেটি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। মূলত 3টি ভাগে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজটি করা হচ্ছে। এখানে মতিঝিলের কাছাকাছি অংশে খুঁটি ও খুঁটির ক্যাপগুলো বসে যাওয়ার পর চলছে উড়ালপথ বসানোর প্রস্তুতি। অপরদিকে স্টেশনের কাজও চলছে পুরোদমে। মাঝের অংশটুকুই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ঘিঞ্জি এই লোকালয়ের মধ্য দিয়ে মেট্রোর লাইন নিতে গিয়ে প্রায় 46টি স্থাপনা ভাঙতে হয়েছিল। তবে সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষ বলছে মাটির নিচের সব কাজ শেষ করে তারা এখন মনোযোগী উপরের অবকাঠামো নির্মাণের কাজে। যে অংশটা আমরা একটু দেরি করে পেয়েছিলাম জায়গাটা, সেখানে আমাদের ফাউন্ডেশন কার্যক্রম এখন চলছে, পাইলিং অলমোস্ট শেষ। এখন কলাম এবং পাইল ক্যাপ এবং কলামগুলো করে এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতে ইরেকশন ওগুলো আমাদের সম্পন্ন হয়ে যাবে আশা করছি। কমলাপুর নাগাদ এই অংশের উপর নির্ভর করছে মেট্রো রেলের ভবিষ্যতের অনেক কিছু। কারণ মেট্রো কর্তৃপক্ষ আশা করছে কমলাপুর বর্ধিত অংশ চালু হলে যাত্রী সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে তারা। খুব বেশি দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না যে আমাদের 5 লক্ষ যাত্রী হয়ে যাবে। 5 লক্ষ যাত্রী হয়ে যাবে, আর কমলাপুর পর্যন্ত গেলে এটা 6 লক্ষের উপরে হবে। তখন আমার যে 100 কোটি টাকার যে প্রয়োজন, আমি ওই যে করে বলেছি 90 কোটি 10 কোটি কিন্তু আমরা অ্যাড থেকে নেব। এই জন্য এখানে 90 কোটি, ওখানে 10 কোটি, এই 100 কোটি টাকা আমরা আয় করতে পারবো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে কমলাপুর মেট্রো স্টেশনের নিচে এসে যোগ হবে বিমানবন্দর থেকে আসা মেট্রো লাইন 1-এর স্টেশন। তারা বলছে কমলাপুর মেট্রো স্টেশনের উত্তর দিকে আরও একটু জায়গা পেলে আসা যাওয়ার লেন পরিবর্তনের জন্য সিজার ক্রসিং নির্মাণ করতে পারবে মেট্রো রেল। না হলে আগারগাঁও মেট্রো স্টেশনের মতো এই কমলাপুর স্টেশন থেকেও এক পাশ থেকে ওঠানামা করতে হবে যাত্রীদের। আজহার লিমন, এখন, ঢাকা। রানা প্লাজা ধসের 11 বছর পর তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ালেও তেমন অগ্রগতি হয়নি বিচার প্রক্রিয়ার। এই ঘটনায় ক্ষতিপূরণ দেয়া নিয়ে যেমন রয়েছে অভিযোগ, তেমনি পুরোপুরি দূর হয়নি কারখানার নিরাপত্তাহীনতা। এদিকে এই ঘটনায় করা হত্যা মামলাটিরও তেমন অগ্রগতি নেই। তবে আইনি জটিলতায় বিচার প্রক্রিয়ার ধীরগতি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার 8তলা ভবনে কাজ করছিলেন 5টি পোশাক কারখানার 4000-এর বেশি শ্রমিক। সকাল 9টায় হঠাৎ বিকট শব্দে তছনছ হয়ে যায় সব। এরপর শুধু কান্না আর নির্মমতার হাহাকার, যেখান থেকে একে একে বেরিয়ে আসে 1132 জন পোশাক শ্রমিকের নিথর দেহ। এ ঘটনায় যারা বেঁচে যান তাদের অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। যাদের প্রায় 54.5% শ্রমিক এখনও কর্মহীন। যাদের হাতের ছোঁয়ায় পোশাক পেয়েছিল নতুন মাত্রা, সেসব শ্রমিকদের এমন মৃত্যুতে সাড়া পড়ে যায় বিশ্ব পরিমণ্ডলে। প্রশ্ন উঠে শ্রমিকের নিরাপত্তা, পোশাক কারখানার মান নিয়ে। দেশ হারাতে বসেছিল বিশ্ববাজারে পোশাকের গ্রহণযোগ্যতা, আর যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয় বাংলাদেশের অগ্রাধিকার বাজার সুবিধা জিএসপি। এরপর দ্রুত এ খাত ঘুরে দাঁড়ালেও হাজার শ্রমিক হতাহতের ঘটনার 11 বছর পরও বিচার প্রক্রিয়ার তেমন অগ্রগতি নেই। দেশের শীর্ষ রপ্তানি খাতের অবস্থান বিশ্বে এখন দ্বিতীয়। 215টি সবুজ কারখানা এখন বাংলাদেশে। সব মিলিয়ে 4114টি তৈরি পোশাক কারখানায় কর্মরত প্রায় 40 লাখ শ্রমিক। এসব শ্রমিকের কাছে রানা প্লাজা এখন ইতিহাস আর আক্ষেপ নিয়ে সোচ্চার থাকার দিবস। রয়েছে ক্ষতিপূরণ দেয়া নিয়ে অভিযোগ, পাশাপাশি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতাও পুরোপুরি দূর হয়নি।
আমরা দেখলাম যে রাষ্ট্রপক্ষের একটা ব্যাপক গাফিলতি হচ্ছে এই মামলাটা রয়েছে। তাদের গাফিলতির কারণেই কিন্তু আজ পর্যন্ত মামলাটার কোনো অগ্রগতি হয়নি। এই সরকার এবং এই ব্যবস্থাটা সবসময় মালিকদের পক্ষ নিচ্ছে, যার ধরুন তাজরিনের মালিক কিন্তু এখন বাইরে এবং সুয়েল রানাকে কিন্তু তারা বারবার পদক্ষেপ নিচ্ছে বের করে ফেলার। আমরা মনে করি ব্যাপারটা এই জায়গায় না রেখে একটা সরকারের দায়িত্ব আছে, মালিকদের দায়িত্ব আছে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত সোহেল রানা সহ মালিক পক্ষের সকলকে একটা বিচারের আওতায় আনা। শ্রমিক তার জীবন মান উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু যাদের কারণে এই প্রাণ চলে গেল তাদেরকে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। এটাই আমি রানা প্লাজা দিবসে আমার এটাই প্রত্যাশা। মামলায় আসামির সংখ্যা আর সাক্ষ্য গ্রহণে জটিলতায় বিচার প্রক্রিয়ায় ধীরগতি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই 594 সাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। সেটা হচ্ছে যে এখানে যে মূল যে ভাইটাল সাক্ষী যারা আছে, আই উইটনেস বা যারা ঘটনাস্থলে ছিল বা যারা দেখেছে, তাদের সাক্ষী এরকম পর্যায়ে যারা ভিকটিম, তাদের আত্মীয়স্বজন যারা সারভাইভ করেছে, তারাও ঘটনাগুলি বলতে হবে। তো এভাবে 594 জনকে না করে আরও কিছু কমায় যদি সাক্ষী নিত, ভাইটাল সাক্ষী, তাহলে মামলাটা হয়তো আরও দ্রুত নিষ্পত্তি করা যেত। গেল বছরের এপ্রিলে রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট, যদিও রাষ্ট্রপক্ষের আপিলের পর জামিন স্থগিত করে উচ্চ আদালত। একই সঙ্গে বিচারিক আদালতকে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এদিকে রানা প্লাজা দুর্ঘটনা নিহতদের স্মরণে সাভার ও জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে স্বজন ও বিভিন্ন সংগঠন। এ সময় মানববন্ধন থেকে দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া দ্রুত মামলা নিষ্পত্তি সহ যথাযথ ক্ষতিপূরণ চান আহতরা। সহকর্মী হুমায়ুন কবিরকে সাথে নিয়ে নাজমুল সাকিবের প্রতিবেদন। রানা প্লাজা ধসের দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজন হারানো মানুষ। তীব্র যন্ত্রণা আর ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। দেশের ইতিহাসে মর্মান্তিক ওই দুর্ঘটনার বর্ষপূর্তিতে সাভারের রানা প্লাজার সামনে ভিড় করেন অনেকে। অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ। আমাগো চাওয়া বা আমাগো দাবি ওইটা আমাগো এখনো দেয় নাই। পরে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সব মহলকে সতর্ক থাকার আহ্বান শ্রমিক নেতাদের। আমাদের এখানে ভবন তৈরি করে রানা প্লাজা শ্রমিকদের জন্য আমাদের যে পুনর্বাসন, এটা আমরা আজীবন করে আসতেছি। যারা হত্যাকাণ্ড করছে তাদের বিচার হওয়া দরকার, তার কারণে আসছে। আজকে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে প্রচলিত আইন এই ঘটনার বিচার করতে সমর্থ নয়। এই কারণে আইনের সংশোধন করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই কর্মস্থলে শ্রমিকের জীবন হানির ক্ষেত্রে যারা দায়ী দোষী তাদেরকে বিচার করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। কবরে ফুলের শ্রদ্ধা জানান, আবার কেউ গাছ রোপণ করেন নিহতদের স্মরণে। এর আগে সেখানে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এত বড় অনিয়ম আর অব্যবস্থাপনায় ভবন ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর বিচার কি হলো? 11-র পরে আর কত বছর অপেক্ষা করতে হবে সে প্রশ্ন সবার। মামলা প্রমাণ করার জন্য কি 800 সাক্ষীর প্রয়োজন আছে? ম্যাক্সিমাম 5-7 জন সাক্ষী দিয়েই এটা প্রমাণ করা যায়। আপনার হাজার হাজার দেশের সমস্ত মানুষ সাক্ষী, এই জন্য কি সমস্ত লোকের সাক্ষী নিতে হবে? এটা বিচারটাকে বিলম্বিত করার একটা অপকৌশল। সামনের বছরই 12 বছর পালন করব, তার আগে যেন আমরা জানতে অন্তত কিছু মানুষের কাছে বিচারটা পৌঁছে দিতে পারি। এখানে যারা নিহত যারা হয়েছেন তাদের স্মরণে কোনো স্মৃতিফলক করতে পারিনি। আমাদের এখনো এসে কিন্তু খুঁজে খুঁজে তাদেরকে শ্রদ্ধা জানাতে হয়। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ 291টি লাশ দাফন করা হয়। কিছু লাশের নাম পরিচয় পাওয়া গেলেও অধিকাংশই শনাক্ত হয়নি। নাজমুল সাকিব, এখন, ঢাকা। বিশ্বের 81টি দূতাবাস বা মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও বেশিরভাগ দেশেই নেই কমার্শিয়াল উইং বা বাণিজ্য বাড়ানোর কোনো বিভাগ। আর এতে নিজ দেশের পণ্যগুলো বৈদেশিক বাজার ধরতে পারছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা অব্যাহত রয়েছে। বাকিটা জানাচ্ছেন সিউল আহমেদ।
দেশে দেশে কূটনৈতিক সম্পর্কের বাইরেও বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি দূতাবাসগুলোর অন্যতম কাজ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে জোর দেয়া হচ্ছে। যেসব দেশে বাংলাদেশের পণ্য বাজার শক্তিশালী নয়, সেই সব দেশে দূতাবাসগুলোর কাজ করা এখন সময়ের দাবি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে নেই নিজস্ব ব্যবসায়ী উইং। বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে বিভিন্ন দেশের বিনিয়োগ গড়ে উঠলেও অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের বিনিয়োগ বা রপ্তানি পণ্যের বাজার ধরতে বাংলাদেশি দূতাবাসগুলো খুব একটা কাজ করার সুযোগ পায় না। বিশ্বের অন্যান্য দেশের সাথে ৮১টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। প্রাথমিকভাবে দূতাবাসগুলো ভাড়া করা ভবনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করে। তবে পরবর্তীতে ২০১৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত ৩টি পর্যায়ে ৩২টি মিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ বা জমিসহ তৈরি ভবন ক্রয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, দূতাবাসগুলোর থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হতে পারেনি। রপ্তানির ক্ষেত্রে, নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের সেই এমবেসিগুলির কোনো সহযোগিতা পাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বেশ কিছু দেশে দেখা যায় যে আমাদের রপ্তানি করে যে রপ্তানিকৃত পণ্যের পেমেন্ট আমাদেরকে বায়াররা দিচ্ছে না, আনইথিক্যালি তারা আমাদের গুডস নিয়ে যাচ্ছে এবং তারা আমাদের পেমেন্ট দিচ্ছে না। সেই সমস্ত ক্ষেত্রে অনেক দেন দরবার করেও আমরা সেখান থেকে কোনো আমাদের পেমেন্টটা উদ্ধার করতে পারছি না এবং আমাদের এমবেসিগুলিরও যথাযথ আমরা সহযোগিতা সেখান থেকে পাইনি। বাংলাদেশি ব্যবসায়ী ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মধ্যে দূরত্ব রয়েছে স্বীকার করলেন পররাষ্ট্র সচিব। সবগুলো যে মিশন আছে তার মধ্যে অল্প সংখ্যক মিশনেই কমার্শিয়াল কাউন্সিলর বা কমার্শিয়াল ফার্স্ট সেক্রেটারি আছেন, অর্থাৎ বেশিরভাগ মিশনে কিন্তু কমার্শিয়াল উইং আলাদা করে নাই। সুতরাং সবসময় একটা ম্যান পাওয়ার বা একটা শর্টেজ তো থেকেই যাচ্ছে। বাট তারপরেও আমরা যখন খবর পাই যে কোনো একটা ট্রেড ডেলিগেশন যাচ্ছে বা কোনো একটা ইনফরমেশন খোঁজা হচ্ছে, তখন কিন্তু আমরা রেগুলার তাদের সাথে থাকি। তবে বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে আলাদাভাবে কমার্শিয়াল উইং তৈরি নিয়ে নতুন করে কাজ করছে সরকার। এছাড়াও বিনিয়োগ বাণিজ্য কিভাবে বাড়ানো যায় তা নিয়েও সরকারের প্রত্যেকটি আন্তঃবিভাগকে একসাথে করার পরিকল্পনাও করা হচ্ছে। আমাদের ফ্যাসিলিটিগুলো কিন্তু উই আর ট্রাইং টু আপগ্রেড ইট টু দি কারেন্ট টাইমস, যেটা দরকার। যেমন আইসিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটুকু আমরা প্রায় করে এনেছি। আমাদের হিউম্যান রিসোর্সে একটা মেজর ঘাটতি হয়তো স্যার আছে, আমাদের যত অফিসে থাকার কথা তার 1/3 হয়তো নাই স্যার, বাট উই আর ট্রাইং টু ফিল ইট আপ উইথ ইনক্রিজড এফার্টস। বাংলাদেশ থেকে কোনো বিজনেস ইনিশিয়েটিভ গেলে যাতে ওটা এমবেসি নিজেই পিক আপ করে এবং টেক আপ করে। যারা বিজনেসে আছেন তাদেরকে একটু এগিয়ে আসতে হবে, সো দ্যাট দে ক্যান গিভ আস দি প্রোডাক্টস, কমোডিটিস, সার্ভিসেস, ইভেন আইডিয়াস, সো দ্যাট উই ক্যান হেল্প দেম ইনকিউবেট ইট। সব দূতাবাস বা মিশনগুলোতে কমার্শিয়াল উইং দেয়া অনেকটাই কষ্টসাধ্য বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। তবে দূতাবাসগুলোতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগ দেয়া নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কমার্শিয়াল উইং কম আছে, বাট আমাদের দূতাবাস আছে, এবং যেখানে কমার্শিয়াল ওয়ান নাই দূতাবাসগুলোই কিন্তু আমাদের কাজ করে। আরও ফোকাসড হয় যদি আমি কমার্শিয়াল কাউন্সিলর দিতে পারি আর কি, বাট সব জায়গায় তো আর এটা দেওয়া সম্ভব না, আমাদের স্কোপটা লিমিটেড। তা আমার মনে হয় আমরা চেষ্টা করতেছি এটা বাড়ানোর, এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনে দিয়ে দিব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো তাদের নিজ দেশের পণ্য অন্য দেশে বিনিয়োগ বা রপ্তানি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। তবে সেক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। আর ব্যবসায়ী, রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এসব কিছুকে এক সুতোয় মালা গাঁথতে হলে সরকারকেই সেই উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে। আমাদের যে রপ্তানি ওয়ান ভিলেজ ওয়ান এক্সপোর্ট ওয়ান আইটেম, এগুলো নানান ধরনের উদ্যোগ আমরা এখন কিন্তু নিচ্ছি। তো সেইটার সাথে তাদেরকেও সম্পৃক্ত করা, এই যারা কমার্শিয়াল উইংগুলি আছে, এবং তাদেরকেও লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেওয়া, সেটা যদি তারা পূরণ করেন তাহলে প্রণোদিত করা, পূরণ না করলে কেন হয় না জবাবদিহিতার ব্যবস্থা করা। সুতরাং এখন কিন্তু একটা সুযোগ আমাদের যে এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বাস্তবে আমাদের রপ্তানি প্রবৃদ্ধিতে যাতে এটা অবদান রাখতে পারে সেদিকটাতে আমরা নিয়ে যেতে পারি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2023-24 অর্থ বছরের প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেলেও দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলো এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সে দেশে পণ্যের মার্কেটিং বাড়ানো এবং একই সাথে যে নিজ দেশের পণ্যগুলো রয়েছে সেগুলো রপ্তানি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করা। তবে সেক্ষেত্রে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ।
ব্যবসায়ীরা বলছেন যে দূতাবাসগুলো রয়েছে সেখান থেকেও খুব একটা সহযোগিতা তারা পাচ্ছে না, আর বিশেষজ্ঞরা বলছে এতে মন্ত্রণালয়ের গুরুত্বের অভাব রয়েছে। তবে আশার আলো দেখাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে বিভিন্ন দেশে কমার্শিয়াল উইং তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এতে করে একই সাথে যেমন করে বাড়বে পণ্যের রপ্তানি এবং নতুন দেশে তৈরি হবে নতুন পণ্যের বাজার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। বিদেশের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য যোগাযোগের বড় নির্ভরতা চট্টগ্রাম বন্দর। পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয়ে থাকে এই বন্দরে। এবছর গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগকে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবহারকারীরা। এছাড়া 22,000 কোটি টাকার মেগা প্রকল্প বে টার্মিনালকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে আমদানি রপ্তানিকে। বিস্তারিত জানাবেন হাজার শিউলে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রায় 137 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। $125 মিলিয়ন বৈদেশিক বাণিজ্যের 90 ভাগই পরিচালিত হচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে। বর্তমানে বছরে 30 থেকে সর্বোচ্চ 32 লাখ টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করা হচ্ছে এই বন্দরে। বেসরকারি খাতের অংশগ্রহণের সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ এবং আগামীর বন্দর হিসেবে অপার সম্ভাবনা জাগানো বে টার্মিনাল টেনে এনেছে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যেই 8 থেকে $10 বিলিয়ন বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি অফ পিএসএ। এছাড়া পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় এসেছে সৌদি আরবের প্রতিষ্ঠান। যোগ্য উপযোগী করে আমাদের বন্দরগুলো তৈরি করতে হবে, কারণ কর্ণফুলী বন্দর যে আমাদের এখন যেটি আছে সেটি একটি নদী নির্ভর, আমাদের একটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের জাহাজ পরিচালিত হয়। কোনো কারণে যদি আপনার এই মোহনায় কোনো একটি জাহাজ দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের সকল আমদানি রপ্তানি পণ্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সেটি বে টার্মিনালে কিন্তু এই ধরনের সম্ভাবনাটা তুলনামূলক অনেক কম, এবং সেখানে জোয়ার ভাটার উপরেও কিন্তু নির্ভর করতে হবে না। এটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। 2005 সালে যেখানে বন্দরে 4টি গেন্ট্রি ক্রেন ছিল, সেখানে বর্তমানে 18টি গেন্ট্রি ক্রেন জাহাজ থেকে পণ্য ওঠানামায় গতি বাড়িয়েছে বহুগুণ। ব্যবসায়ীরা বলছেন গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ 137 বছরে বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এতে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে আর ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভর করতে হবে না, কমবে পণ্য পরিবহনের সময় ও খরচও। বে টার্মিনাল আর আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যদি চালু করা যায় তাহলে কিন্তু শুধু ব্যবসায়ীরা না, বাংলাদেশের সকল স্তরের জনগণই কিন্তু এটা থেকে উপকৃত হবে। এদিকে বিশ্বের শীর্ষ টার্মিনাল অপারেটররা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় যুক্ত হওয়ায় অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সক্ষমতা বাড়বে বন্দরেরও। এটা মনোপলিস্টিক বন্দর, একটাই বন্দর, সেখানে জাহাজ আসবে, কিন্তু যখন 2-3টা হবে তখন তারা কিন্তু কম্পিটিশন করে এটাকে নিয়ে আসবে, তখন জাহাজের রেটও কমবে, বন্দর পরিচালনার ব্যয়ও কমবে এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য এটা উপকৃত হবে। তবে ব্যবসায়ীরা বলছেন হ্যান্ডলিং ও অপারেটিং এর সক্ষমতা বাড়লেও শুল্কায়ন জটিলতায় খালাস কার্যক্রমে প্রত্যাশিত গতি আসেনি। তাই বন্দরের পাশাপাশি কাস্টমস হাউজের পূর্ণাঙ্গ অটোমেশনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের। হাজরা শিউলে, এখন, চট্টগ্রাম। তীব্র গরমে এমনিতেই রাস্তাঘাটে বের হওয়া মুশকিল, তার মধ্যে রাজধানীর বেশ কিছু স্থানে চলছে বিভিন্ন সেবা সংস্থাগুলোর খোরাখুরি। একই সাথে ধুলাবালির মাঝে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। রাজধানীর টিকাটলির মোড় থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। কোন কোন সেবা সংস্থার কাজে খোরাখুরি চলছে, আর ধুলার ভোগান্তি কমাতে কোনো উদ্যোগ রয়েছে কিনা সিটি কর্পোরেশনের?
উজ্জ্বল, যেমনটি বলছিলেন এমনিতেই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তার মধ্যে মরার উপর খাড়ার ঘাও হয়ে দাঁড়িয়েছে এই যে সংস্কার কাজ চলছে সেটি সারা বছরই মোটামুটি ঢাকা শহরে সংস্কার কাজ চলে, উন্নয়ন কাজ চলে, সেজন্য কিন্তু দেখা যায় যে রাস্তাঘাট খোঁড়াখুঁড়িটাও বেশি চলে এবং এর দুর্ভোগ কিন্তু পোহাতে হয় জনগণ যারা রয়েছে, যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকেই। যেমন এই যে রোডটি দেখতে পাচ্ছেন, সেই রোডটি হলো ইত্তেফাকের মোড় থেকে টিকাটুলি রোড। এই রোডটিতেও কিন্তু খোঁড়াখুঁড়ি চলছে। এখানে সিটি কর্পোরেশন, বিটিসিএল সহ অন্যান্য যেসব সেবা সংস্থাগুলো রয়েছে, ওয়াসা রয়েছে, সেই সংস্থাগুলোরই মোটামুটি কাজ চলছে এবং খোঁড়াখুঁড়িগুলোও চলছে। তাতে করে যেমনটি রাস্তায় একপাশে খোঁড়া এবং এই যেই পিচগুলো রয়েছে সেটি রাস্তার অন্য পাশে রাখা হচ্ছে, তাতে করে যেমনটি হচ্ছে যে রাস্তাটা দুই পাশ থেকে সরু হয়ে যাওয়ার কারণে রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে অনেক ধুলো রয়েছে, সেই ধুলোর কারণে কিন্তু যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে সাথে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু যেই আবহাওয়ার তাপপ্রবাহ চলছে সেটি কমার সম্ভাবনা নেই। অন্যদিকে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেটিও সামনের দিকে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। রাজধানী টিকাটুলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। এদিকে চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, টানা বৈরী আবহাওয়ায় অস্বস্তিতে প্রাণীকুল, নিষ্প্রাণ হয়ে পড়েছে প্রকৃতি ও পরিবেশ। এমন পরিস্থিতিতে হাসপাতালে বাড়ছে গরমে আক্রান্ত রোগী, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাদাত শাহেদ। কাঠফাটা রোদ আর তপ্ত হাওয়ায় অসহনীয় জীবনযাত্রা। গরমে তীব্রতায় নাভিশ্বাস জনজীবনে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকায় একটু শীতলতার খোঁজে সবাই যেন ব্যাকুল হয়ে উঠেছে। তীব্র তাপ আর ভ্যাপসা গরমে বাড়ছে হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। সৈয়দপুর হাসপাতালে দৈনিক সেবা নিচ্ছেন সহস্রাধিক রোগী, যাদের বেশিরভাগই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওষুধ ও স্যালাইনের ঘাটতি না থাকলেও জনবল সংকট ও লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সেবা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে 100 শয্যা হাসপাতালে 61টি শয্যার মধ্যে প্রায় 200 রোগীকে ভর্তি রাখা। এই করে আমাদের হাসপাতালে রোগীরা একটু কষ্ট ভোগ করছেন, তবে চিকিৎসা সেবা প্রাপ্তিতে তাদের কোনো অভিযোগ নেই। মেহেরপুর, শরীয়তপুর ও মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও রোগী বেড়েছে 3 গুণ। চাপ বাড়ায় সেবা পেতে অপেক্ষাও করতে হচ্ছে দীর্ঘ সময়। এ অবস্থায় বেশি বেশি পানি পান ও অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা বেড দিতে পারছি না, তাদের ফ্লোরের চিকিৎসা নিতে হচ্ছে। এই জন্য আমরা ব্যবস্থা হিসেবে যেহেতু অনেক গরম বেশি, আমরা অতিরিক্ত কিছু ফ্যানের ব্যবস্থা করেছি আমাদের করিডোরগুলোতে যেখানে পেশেন্টরা আছে ফ্লোরে। আর এই মুহূর্তে আমাদের কোনো ঔষধ বা স্যালাইনের কোনো ঘাটতি নাই। এদিকে সূর্যের প্রখর তাপে শুকিয়ে যাচ্ছে যশোরের গদখালির ফুলের বাগান। অতিরিক্ত তাপে নষ্ট হচ্ছে ফুল, দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এতে প্রায় 1,500 হেক্টর জমির ফুল নষ্টের শঙ্কায় চাষিরা। গোলাপের পাপড়ি ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, পাপড়িতে কালো দাগ পড়ছে। গরমের কারণে এবং তাপের কারণে আমাদের ফুলের অবস্থা খুবই খারাপ। কীটনাশক বা যাই দিই, এই তাপমাত্রার কারণে আপনার কোনো কাজই হচ্ছে না। অন্যান্য ফসলের আচ্ছাদন দিয়ে যদি আমরা মালচিং করতে পারি, তাদের মাটির ময়েশ্চারটা প্রিজার্ভ থাকে, সেভাবে করতে পারে। আর একটা যেটা হয়, আমরা যদি একটু শেড দিয়ে করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ওই যে প্রতিকূল আবহাওয়ার এটা প্রভাবটা কাটিয়ে ওঠা যায়। শুধু ফসলের ক্ষেত নয়, সূর্যের কাঠফাটা গরমে গলছে রাজপথের বিটুমিন। তীব্র তাপে গাজীপুরের টঙ্গী থেকে ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় গলছে পিচঢালা সড়ক। সড়কের বিটুমিনে আটকে যাচ্ছে জুতা, টায়ার পুড়ে ছিদ্র হচ্ছে যানবাহনের চাকা। রোদ্রের প্রচন্ড তাপে আপনার পিচ গলে যাইতেছে এবং চাকারও সমস্যা হইতেছে পিচ গলে যাওয়ার কারণে। রাস্তার পিচ গোলা একবারে গইলা দুই সাইডে নেমে যাইতেছে। পারাপার হইতে গেলে জুতা আটকে যায়, জুতা ছিঁড়া যায়। গনগনে সূর্যের বিরামহীন বিকিরণ তাতিয়ে তুলেছে রাজশাহী নগরীকে। তবে সূর্যের দাপুটে আচরণে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সড়কের দুপাশ ও বিভাজকে রোপণ করা 10 থেকে 12 লাখ গাছ। এসব বৃক্ষের ছায়ায় জিরিয়ে নেন পথচারীরা। এই গাছের তলে বসে খুব শান্তি পাচ্ছি, মানে রৌদ্র খুব অতিরিক্ত রৌদ্র,
রাস্তা না যেতে এখানে এসে বসেছি। এখানে ছাওয়ার তলে বসে ফিরফির করে বাতাস লাগে, আপনার এখানে বাতাস লাগছে, রোদের তাপটা কম লাগছে, গাছে এড়ে দিচ্ছে। 5 বছর আগে নগরবাসীর স্বস্তি ও সৌন্দর্য বর্ধনে 2 কোটি টাকা ব্যয় করে নগর কর্তৃপক্ষ। সবুজায়নের উদ্দেশ্যে সড়ক ও সড়ক দ্বীপে লাগানো হয় 100 প্রজাতির গাছগাছালি, যার সুফল পাচ্ছেন রাজশাহীর বাসিন্দারা। সাদাত শাহেদ, এখন। কিশোরগঞ্জে তীব্র তাপপ্রবাহে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মশিউর রহমান কায়েস। মেঝে এবং বারান্দায় চিকিৎসা সেবা কিভাবে সমন্বয় করছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে আসলে হঠাৎ করে আসলে গরম বেড়ে যাওয়ার কারণে রোগীর যে চাপটা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু যে নির্দিষ্ট যে এই যে 250 শয্যা জেনারেল হাসপাতালে আমি আছি এখন, সেখানে যে নির্দিষ্ট আসলে বেড সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু আসলে ওভার হয়ে যাচ্ছে। এক বেডে এরকমও আমরা দেখেছি যে 2 জন থেকে 3 জনকে আসলে চিকিৎসা দিতে হচ্ছে, এবং পুরুষ ওয়ার্ড যেটি রয়েছে সেখানটায় কিন্তু বারান্দায়ও চিকিৎসা সেবা চলছে। শিশু ওয়ার্ডে সবচাইতে বেশি রোগীর চাপ আমরা দেখেছি। এছাড়াও যে ডায়রিয়া ওয়ার্ডগুলো, সেখানেও কিন্তু রোগীর চাপ রয়েছে। এছাড়াও যদি বলি যে এই রোগীর চাপের কারণে কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু একটা সংকটও দেখা দিয়েছে এই হাসপাতালে। আমি যদি বলি যে কলেরা স্যালাইন যেটি রয়েছে সেটি কিন্তু হাসপাতালে একেবারেই নেই। রোগী যারা আছে, রোগীর স্বজন, তাদের কিন্তু এটা বাইরে থেকে কিনতে হচ্ছে। এছাড়াও নর্মাল স্যালাইনের সংকট রয়েছে, হার্টসল স্যালাইনের সংকটও কিন্তু রয়েছে। আমি এখানকার যে পরিচালক রয়েছে ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, তার সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে। তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের এই হঠাৎ করে গরম পড়ে যাওয়ার জন্য যে সাময়িক যে চাপটা রয়েছে সেটি তারা খুব শীঘ্রই কাটিয়ে উঠবে, এবং সেই সাথে যে বিষয়টি তিনি জানিয়েছেন যে সংকটের যে ব্যাপারটি সেটি তাদের চাহিদাপত্র দেওয়া হয়েছে, সেই চাহিদা অনুযায়ী খুব শীঘ্রই সেই স্যালাইন এবং অন্যান্য সংকট কিন্তু দূর হবে, এরকমটি জানিয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নিলে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। ডেঙ্গু প্রতিরোধে মে মাসে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা ও অভিযান চালানোর পাশাপাশি চলতি বছর ডেঙ্গু রোধে আরও কঠোর হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন মেহরিন আনি। মৌসুমের আগেই চলতি বছর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর বিভিন্ন ডোবানালা এবং নির্মাণাধীন ভবন যেন মশার প্রজনন স্থলে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা এবং নতুন তৈরি হচ্ছে এমন ভবনের বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতেই এডিসের লার্ভা যেন জানান দিচ্ছে এবারের ডেঙ্গু ঝুঁকি। রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে ওঠা নতুন ভবনের বেসমেন্ট এখন এডিসের কারখানা। গেল বছর রাজধানীর 50% ডেঙ্গু রোগের জন্য নির্মাণাধীন ভবনকে দায়ী করা হয়। জরিমানা করেও ডেঙ্গু প্রতিরোধে এসব ভবন মালিকদের সচেতন করা সম্ভব হয়নি। তবে এবছর ডেঙ্গু প্রতিরোধে যদি কোনো সরকারি বা বেসরকারি নির্মাণাধীন ভবন যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে সেই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। যে নির্মাণাধীন ভবনগুলো একটি বড় আখড়া হয়ে থাকে আপনার এই এডিস মশার প্রজননে। ঢাকা শহরে যে সকল নির্মাণাধীন ভবনের যে ডেভেলপার প্রতিষ্ঠান, যেটা আমরা বলে থাকি নির্মাণাধীন প্রতিষ্ঠান, তাদেরকে আরও এই ব্যাপারে তাদের দায়িত্বশীল ভূমিকা যেন পালন করা হয়, এবং যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কিন্তু এবার আমরা আরও বেশি কঠোর হব, যাতে করে জরিমানা হয়তো এবার আরও বেশি হতে পারে। এবং শুধু জরিমানা না, তাদের নির্মাণ বন্ধ করারও আমরা যদি কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হয়, আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মে মাসে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনায় বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং এবছর ডেঙ্গু ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দক্ষিণের মেয়র। আমাদের রেলওয়ে, আমাদের গণপূর্ত সকল সংস্থা এবং সকল কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই মত বিনিময় সভাটা করব। সকলের অংশীজনের কার্যক্রম, দায়ভার এবং দায়িত্বশীলতা যাতে থাকে, সেই প্রেক্ষিতে আমরা মত বিনিময় সভা করব মে মাসে। চলতি বছর মৌসুম শুরুর আগে সকল প্রস্তুতি সম্পন্ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেহরিন অ্যানি, এখন ঢাকা। একদিকে পড়ছে আরেকদিকে প্লাবন, ক্রমশই অস্থির হয়ে উঠছে বিশ্ব।
আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে শীর্ষে এশিয়া। গেল বছর সবচেয়ে বেশি দুর্যোগ আঘাত হেনেছে এশিয়া মহাদেশে। বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তুষারপাতের সঙ্গে এশিয়ায় গড় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এসব তথ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। আরও জানাচ্ছেন তানভীর জনি। খরা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, অতিমাত্রার তুষারপাতকে জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী এক প্রান্তে ভয়াবহ বন্যা, আরেক প্রান্তে তাপপ্রবাহে ক্রমশই অস্থির হয়ে উঠেছে এই পৃথিবী। গেল বছর প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে বেশি আঘাত হেনেছে এশিয়ায়। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2023 সালে এশিয়ায় ৭৯টি প্রাকৃতিক বিপর্যয়ের ৮০%ই বন্যা ও ঝড়। এই সময়ে শুধু এশিয়া অঞ্চলেই প্রাণ হারিয়েছে ২,০০০-এর বেশি মানুষ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে হতাহতের সঙ্গে অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে এশিয়ার মানুষ। এই অঞ্চলে প্রাণহানির অন্যতম বড় কারণ বন্যা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ এশিয়ার বেশিরভাগ অঞ্চল অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও তুষারপাতের সঙ্গে খরার মুখে পড়েছে। হংকংয়ে ১৪০ বছরের মধ্যে গত বছর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ২০২৩ সালে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সঙ্গে আকস্মিক বন্যা মোকাবেলা করতে হয়েছে ভারতকে। আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে দেখা দেয় প্রবল বন্যা। পাকিস্তানি নজিরবিহীন বন্যায় ৩ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে। ২০২৩ সালে এশিয়ার অনেক দেশ নিজেদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর দেখেছে। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা বেড়েছে মধ্য এশিয়ায়। পুরো বছর জুড়েই খরা, তাপদাহ ও ঝড়ের মতো চরম পরিস্থিতির মোকাবেলা করেছে এশিয়াবাসী। গ্রীষ্মকালের রেকর্ড গরমের সম্মুখীন হয়েছে জাপানের মানুষ। ১৯৯০ সাল থেকে গত বছর পর্যন্ত এশিয়ায় গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি। এশিয়ায় জলবায়ু সংক্রান্ত প্রথম মামলায় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় পদক্ষেপ নিতে জোর দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মানুষ। 탄소 배출량을 감축하는 정책들을 지금 자꾸 이후로 벌이 너무 없어지고 새들도 없어지고 홍수로 폭우로 많은 사고들이 일어났잖아요. 산사태도 그렇고. গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে কার্যকর পদক্ষেপ ও বাস্তবায়নের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ২০৪০ সালের মধ্যে পুরো বিশ্ব চরম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এশিয়া জুড়ে বন্যাকে ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।